চাকরি হারিয়ে মৃত্যুর মুখে এক লড়াকু শিক্ষক। ইসলামপুরের দুর্গানগরের বাসিন্দা আজ ভারী হয়ে উঠেছে কান্নায়। ব্লাড ক্যান্সারে আক্রান্ত সদ্য চাকরি হারানো শিক্ষক সুশান্ত দত্তের আহাজারি যেন প্রতিটি মানুষের হৃদয় বিদীর্ণ করে দিচ্ছে। কে দেবে তার প্রশ্নের উত্তর? কে শোনাবে তার আশার বাণী? সুশান্ত দত্ত ইসলামপুরের বাসিন্দা। ছোট্ট এক ভাড়া বাড়িতে স্ত্রী ও 3 বছরের সন্তানকে নিয়ে বসবাস করেন তিনি। 2016 সালের এসএসসি পরীক্ষার মাধ্যমে চোপড়ার মাঝিয়ালি হাই স্কুলের শিক্ষক হিসেবে যোগদান করেছিলেন। অনেক পরিশ্রম মেধার জোরে অর্জন করা এই চাকরিটিই ছিল তার জীবনের একমাত্র ভরসা। কিন্তু 2022 সালে তার জীবনে নেমে আসে অন্ধকার। ধরা পড়ে মারণ রোগ লিউকোমিয়া। শুরু হয় দীর্ঘ চিকিৎসার পথযাত্রা। প্রতি 4 মাস অন্তর মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল ক্যান্সার হাসপাতালে যেতে হয় তাকে। প্রতিবারে খরচ হয় প্রায় 70,000 টাকা। জীবন বাঁচাতে প্রতিনিয়ত চলছে লড়াই। চিকিৎসকের নির্দেশ অনুযায়ী যতদিন বেঁচে থাকবেন ততদিন এই ব্যয়বহুল চিকিৎসার মধ্যে দিয়েই যেতে হবে তাকে। কিন্তু এখন তিনি চাকরিহীন, আয়ের পথ বন্ধ। সামনে 19শে মে আবার যেতে হবে মুম্বাই, কিন্তু কোথা থেকে আসবে এত টাকা? সুশান্তের স্ত্রী একজন সাধারণ গৃহবধূ। সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তিনি। তার চাকরি চলে যাওয়ার পর পরিবারটি এখন প্রায় পথে বসার উপক্রম। তবুও আশার আলো খুঁজতে চেয়েছিলেন তিনি, কিন্তু বাস্তব বড়ই কঠিন। তার নাম ছিল না কোনো তদন্ত তালিকায়, তবুও আদালতের নির্দেশ চলে গেল তার চাকরি। সুশান্ত দত্ত আজ বিধ্বস্ত। তার আকুতি, আমি কি আমার চিকিৎসা চালিয়ে যেতে পারবো? আমি কি আমার সন্তানকে আরও বড় হতে দেখতে পারবো? এই প্রশ্নগুলোর উত্তর নেই কারো কাছে। স্যার, আপনার নাম? আমার নাম সুশান্ত দত্ত। আপনি কোন স্কুলে শিক্ষকতা করতেন? আমি চোপড়া সার্কেলে মাঝিয়ালি হাই স্কুলের সহশিক্ষক ইতিহাস বিভাগে। স্যার, 2016 সালের যে প্যানেল আজকে বাতিল হলো তার মধ্যে আপনিও আছেন? হ্যাঁ, আমিও আছি। একটু আপনার সম্পর্কে যদি বলেন, মানে কবে চাকরি পেলেন এবং আপনি কি কোনো রোগে আক্রান্ত? স্যার, হ্যাঁ, 2016 সালে যে পরীক্ষাটা হয় এসএলএসটি, সেটাতে আমি অংশগ্রহণ করি এবং 2019-এ আমাদের রিক্রুটমেন্ট হয়। খুব ছোটোবেলা থেকে কষ্ট করে সেই পড়াশোনা করে এই চাকরিটি জোগাড় করলাম। করার পর চাকরি করলাম। 2022 সালে আমার ব্লাড ক্যান্সারে ধরা পড়লো এবং সেটা আমার টাটাতে এখনও নিয়মিত ট্রিটমেন্ট চলছে। সামনের মাসেও আমার ডেট আছে যাওয়ার। এই চাকরির উপরেই সম্পূর্ণ আমার পরিবার। আমার ছোট 3 বছরের একটি বাচ্চাও আছে। এই চাকরির উপর ডিপেন্ড করে আমার সম্পূর্ণ সংসারটা চলতো। আমার এই না কোনো কারাপশানের নাম আছে, না সিবিআই লিস্টে, সম্পূর্ণ যোগ্য হয়ে আজকে আমি এইভাবে, এখন আমার সবচেয়ে দুশ্চিন্তা যে আমি পরিবার কী করে চালাবো আর আমার ট্রিটমেন্ট বা কী করে আমি চালাবো। 2022 থেকে টানা আমি ট্রিটমেন্টে আছি। বোম্বাই টাটাতে আমার ব্লাড ক্যান্সারের চলছে ট্রিটমেন্ট। সামনের মে মাসেও আমার ট্রিটমেন্ট ডেট আছে। স্যার, বাড়িতে আমি জানি আপনার পরিস্থিতি খুব খারাপ, তারপরেও বলছি, বাড়িতে ঢোকার সময় দেখলাম আপনার স্ত্রী এবং আপনার একটি ছোট্ট সন্তান রয়েছে। কিভাবে চলবে সংসার? এখন তো বলতে পারছি না কী করে চলবে। এখন ওই বাচ্চাটার দিকে আমি এখন নিজে এখন আমি কী করে বাঁচবো, আমার ট্রিটমেন্ট চালাবো আর সংসার কী করে চালাবো এখন, তাই তো বুঝতে পারছি না। এখন কোনো লিস্টেও আমার নাম নেই, কোনো কারাপশনও নয়। এখন সামনের মাসে আমার ট্রিটমেন্টও আছে। এখন আমি কী করে সংসার চালাবো? আমার ট্রিটমেন্টের টাকা আমি কী করে জোগাড় করবো? সম্পূর্ণ যোগ্য হয়েও আজকে আমি মারণ ব্যাধিতে আক্রান্ত হয়েও এখন তো আমাকে হয়তো বিনা ট্রিটমেন্টে আমাকে কিছু ঘটে যেতে পারে। এখন আমার বউ বাচ্চাকে কে দেখবে, বা আমি ট্রিটমেন্টটাই বা এখন কী করে চালিয়ে যাবো? এই চাকরির উপরে সম্পূর্ণ আমার পরিবার, আমার অসুখ বিসুখ। এই যে মাঝে মাঝে যান চিকিৎসা করাতে, কত টাকা খরচা হয়? প্রতি 4 মাস পর যাচ্ছি। প্রথম 2 বছর তো আমার প্রচুর টাকা যা ছিল সব কিছু বেঁচে টেচে এখন প্রতি 4 মাস পর আমার 60-70 হাজার টাকা করে ট্রিটমেন্টে লাগছে। ওষুধ আলাদা খরচা। সামনের মে মাসে আমার ডেট আছে। এখন আমি বুঝতে পারছি না সামনের মে মাসে আমি কী করে যাব, কী করে আমি টাকাটা জোগাড় করবো। আমার সম্পূর্ণ সংসারে কিছুটা খরচ করে যা হতো সম্পূর্ণ টাকাটাই আমার এই ট্রিটমেন্ট বাবদ ব্যয় হতো। আমার বাচ্চাকে চাকরিটাই কি সম্বল ছিল? চাকরিই সম্বল আমার, আর
কোনো বউ কিছু করছে না, বাচ্চা ছোটো, সম্পূর্ণ চাকরির উপরেই আমার একার ঘরেই আমার সম্পূর্ণ। আমি ভাড়া বাড়িতে থাকি নিজস্ব। বাড়িটা নিজের নয় আপনার? না, আমি ভাড়াতে আছি। এখনও চাকরি পেয়ে ভাবছি যে জমি টমি নিয়ে একটা ঘরটর করার স্বপ্ন ছিল। রোগে আক্রান্ত হওয়ার পরে ট্রিটমেন্টে সব চলে গেল। এখন ট্রিটমেন্টটাই যদি চালাতে না পারি তো আমার কি অবস্থা হবে, আমার পরিবারের কি হবে, এখন তো এই ভেবেই আমার মাথায় বাজ পড়ে যাচ্ছে। সম্ভবত সোমা দাস যে যে এই মারণ রোগে আক্রান্ত ছিল, তার চাকরিটা বহাল রইল, এই বিষয়ে কি বলবেন? এখন আমি যোগ্য ক্যান্ডিডেট হয়ে রীতিমতো চাকরি করছিলাম, কোনো দুর্নীতিতে যুক্ত ছিলাম না, মনে একটা সাহস ছিল যে আমার কিছু হবে না। কিন্তু আজ এই রাজনীতির চক্রান্ত হোক বা যেই কারণেই হোক, আজকে আমার চাকরিটা এই পজিশনে যদি না থাকে তো সরকারের কাছে বা প্রশাসনের কাছে এটাই অ্যাপিল করব যে যদি কোনোভাবে সোমা দাসের যদি চাকরি বাঁচতে পারে, একই রোগে আমিও আক্রান্ত, ব্লাড ক্যান্সার, আমার ট্রিটমেন্ট চলছে, আমার সেটা যদি কোনোভাবে সুযোগ হয়ে থাকে তা আমারটাও বিবেচনা করা হোক। বলছি যে এটাই। এই যে এটা হলো, আজকে এতজনের চাকরি গেল, এর দায় কার? আপনি কি বলবেন? এই দায়িত্ব সম্পূর্ণ সিস্টেমেরই বলবো। সরকার, এসএসসি, মধ্যশিক্ষা পর্ষদ, তারা যদি একটু সচেতন হতো, একটু সচেতন হয়ে আমাদের যোগ্যতা ক্যান্ডিডেটদের পাশে দাঁড়াতো, তারা যদি যোগ্য যথাসময়ে তারা যদি লিস্টে জমা দিত কারা যোগ্য কারা অযোগ্য, তাহলে হয়তো আজকে এই দিনটা দেখতে হতো না। তো এই দায়ী এখন আমি কি বলবো, এখন আমার নিজে এখন আমি এমন দিশাহারা হয়ে গেছে। দায়ী তো অবশ্যই সরকারের উপরে আছে, এসএসসি, মধ্যশিক্ষা পর্ষদ, তারা যদি অনেস্টলি এই লিস্টটা জমা দিতে সময় মতো কারা যোগ্য কারা অযোগ্য, তাহলে হয়তো আজকে আমাকে এই দিনটা দেখতে হতো না। সঞ্জীব নাথ। তুমি সুশান্ত দার কে হও? সুশান্তর কলিগ, আমিও মাঝালি স্কুলে চাকরি করি, চোপড়া ব্লকের একটা স্কুল। বন্ধু বটে নাকি? বন্ধু, কলিগ কাম বন্ধু। আচ্ছা, বলছি যে সঞ্জীব দা, বিষয়টা হচ্ছে আজকে সত্যি একটা খারাপ দিন। ওনার চাকরিটাও গেল, উনি একটা বড় রোগে, মারণ রোগে আক্রান্ত, কি বলবেন? ও প্রথমে 2017-তে জয়েন করে, ও কুচবিহার একটা স্কুলে। তারপর আমাদের স্কুলে মিউচুয়াল ট্রান্সফার হয়ে এসেছিলো। তারপরে 2022 সালে ও একটা বড় রোগ, অবশ্যই ক্যান্সার রোগে, ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়। তারপরের থেকে ওর ট্রিটমেন্টের জন্য আমাদের স্কুল থেকে সমস্ত সহযোগিতাও করা হয়, বা ওর নিজের যা সহায় সম্পত্তি ছিল সবগুলোই বিক্রি টিক্রি করে দিয়ে ও মোটামুটি ট্রিটমেন্টটা চালিয়ে যাচ্ছিল। তার মাঝখানেও তো এই এসএসসির কেসটা নিয়ে তো অনেকবারই টানাহাচড়া এই তো হতে থাকার পরে আজকে যে রায়টা বেরিয়েছে এটা তো খুবই মর্মান্তিক এবং খুবই বেদনাদায়ক ওর পক্ষে, কারণ ও একটা ক্যান্সার রোগী। এই জন্যে তো কলিগ হিসেবে তো অবশ্যই খারাপ লাগার জায়গা। এই দায়টা তো সবারই, অবশ্যই সরকার এবং এসএসসি সবারই একটা দায় এটা। এর মতো পেশেন্ট যারা আছে তাদেরকে যদি একটু ক্ষমার চোখে দেখে তাহলে খুবই ভালো হয়। বন্ধুর পাশে বা কলিগের পাশে কিভাবে দাঁড়াবেন? অবশ্যই দাঁড়িয়ে আসছি গত 5 বছর ধরে, ওকে 5 বছর ধরে চিনি আমরা, সেই হিসেবে প্রথম থেকেই আছি আমরা। যেদিন ওর প্রথম রোগটা ধরা পড়ে সেদিন থেকে, ওর প্রথম দিন থেকে, ফ্রম দ্য ডে ফার্স্ট আমরা ওর পাশেই ছিলাম। তারপরের থেকে স্টিল নাও এখনও পর্যন্ত ওর সঙ্গেই আছি আমরা। ওর যে কোনো হেল্প, টাকা পয়সা থেকে শুরু করে যে মুম্বাই টাটাতে চিকিৎসা হয়, সমস্ত সব দিক থেকেই আমরা ওকে হেল্প করে এসেছি। এছাড়াও আমাদের স্কুলের তরফ থেকেও ওকে যদি কোনো হেল্প করার দরকার হয় সেটাও করেছি, এখনও করব, ভবিষ্যতেও করব। বলছি যে এখন তো উনি সর্বহারা হয়ে গেলেন। উনি যেটা বললেন যে আগে জমি জমাও বিক্রি করেছেন, তো এখন তো চাকরিটা একটা সম্বল ছিল, সেটাও গেল। কি বলবেন? এই হিসেবে সরকারের কাছে প্রার্থনা যে ওর চাকরিটা যেন বহাল হয়। ও যে হিউম্যানিটি গ্রাউন্ড আছে, সেই হিউম্যানিটি গ্রাউন্ডের যে স্কোপটা আছে, সেই স্কোপটা যদি ওকে দেওয়া হয় তাহলে খুব ভালো হয় এই পক্ষে। কারণ ওর ছোট একটা বাচ্চা আছে, প্লাস ও মুম্বাই টাটাতে ব্লাড ক্যান্সারে আক্রান্ত, তার চিকিৎসাও হচ্ছে। এই হিসেবে বলবো যে সরকারের তরফ থেকে যদি ওর জন্যেই শুধু যদি ব্যবস্থা করা হয় তাহলে খুব ভালো হয়। কি নাম বললো তোমার? সঞ্জীব নাথ।